রবিবার বিকেলে হঠাৎই শিলাবৃষ্টিতে হুগলির গোঘাটের কুমারগঞ্জ ও বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ধান চাষ থেকে আলু চাষ এবং ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হলো। এ বিষয়ে কি বলছেন স্থানীয় চাষি বা এলাকার মানুষ, শুনে নেব। চরম ক্ষতি হয়েছে, যা ক্ষতি হয়েছে সে আর কি বলবো। থেকে ধান তো আমাদের সব বড় ধান, সব গলগলে থো, ধান সব পড়বে আর কিছুদিন বাদে। সব ধানের গাছকে ভেঙে নুয়ে দিয়েছে একদম। আজকে হঠাৎ শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা মাঠেই ছিলাম। হ্যাঁ, মাঠ থেকে ছুটে চলে এসে কেউ হয় মিনি ঘরেতে ঢুকেছে, কেউ হয় এই পাইপের ভেতরে ঢুকে পড়েছে। বৃষ্টি প্রচুর শিলাবৃষ্টি হয়েছে আর ঘরের অ্যাডভাস্টার ভেঙে দিয়েছে। হ্যাঁ, এইসব ক্ষয়ক্ষতি। এবার যেগুলো আলু ভেঙে বস্তা করা আছে তার ভেতরে সিল ভেদ করে পর্যন্ত ফুটো করে দিয়েছে আলু। বাড়ি ওই অ্যাডভাস্টার ভেঙে পড়েছে। আমরা যারা চোখে দেখতে পাই তারা নানান রঙে রঙিন হয়ে বসন্ত উৎসব পালন করি, কিন্তু যারা চোখে দেখতে পান না, যাদের ট্রেনে বাসে ভিক্ষে করে দিন গুজরান হয়, তাদের কাছে বসন্ত ঠিক কেমন তারা তা জানেন না। তাদের সেই বসন্তের স্বাদ দিলেন রবি পাল ওরফে কাকা এবং সুকুমার উপাধ্যায়। পেশায় সুকুমারবাবু একজন পুলিশ কর্মী। তারা এই অন্ধ মানুষদের নিয়ে কাজ করেছেন দিনের পর দিন, এখনও করে চলেছেন। তারাই আয়োজন করেছিলেন এদিন চুঁচুড়া রূপনগরের মাঠে আবার ফিরে এসো বসন্ত। এ যেন এক অন্য বসন্ত। দৃষ্টিহীনদের রঙিন আনন্দে মাতোয়ারা করে তুললেন তারা। সেখানে চন্দননগর পুলিশ কমিশনারেটের পদস্থ আধিকারিকরা ছাড়াও সঙ্গীত জগতের বিভিন্ন শিল্পীরা উপস্থিত ছিলেন। এখানে যেমন অন্ধ মানুষরা তারা গান গাইলেন, তাদের গান শুনে মুগ্ধ হলেন সেখানে উপস্থিত গুণীজনেরা, ঠিক তেমনি এই গুণীজনেরাও তাদের সাথে গান গেয়ে আনন্দে মেতে উঠলেন। তাদের অনুভূতি ঠিক কী আমরা শুনব। আজকে এখানে একটি বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। আমাদের চুঁচুড়ায় সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে, পরিবেশে সুন্দর গান বাজনা হচ্ছে। আর আমাদের অমর সুকুমারবাবু মেইন আপনার অর্গানাইজার। আমি এদের থ্যাংক ইউ বলবো। আমাদের সুন্দর একটা কনসেপ্ট নিয়ে আমরা দোল উৎসব আমরা নিজেরাই আমাদের সবসময় ভাবি আমরা উৎসব করবো আর আনন্দ করবো, নিজে বলে থাকি। নিজে পাবলিক যারা দৃষ্টিহীন আসে যাদের সঙ্গে এই আনন্দ কী করে তাদের সঙ্গে শেয়ার করা যায় সেটা নিয়ে নিজে থ্যাংক ইউ বলবো। প্রথমতই কাকাদাকে আমরা সবাই কাকা রবি পাল বলে জানি। অসংখ্য ধন্যবাদ কাকাদাকে আমাকে এরকম একটা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত করার জন্য। বহু বছর থেকে কাকাদার সঙ্গে আছি, কাকাদাও আমাদের সঙ্গে আছে, আমাদের মতো আর্টিস্টদের সঙ্গে আমরাও আছি। তো কাকাদার এই আমি তো মহৎ উদ্দেশ্যই বলবো, একটা পায়াস একটা ইভেন্ট যেখানে আমরা অনেক কিছু, আমি বিং অ্যান আর্টিস্ট আমি অনেক কিছু কিন্তু শিখছি, জানছি যে এনাদের স্ট্রাগল, এনারা এত সুন্দর গান কতগুলো পারফরমেন্স দেখলাম। কে বলেছে ওনারা দেখতে পান না শুনতে পান না, কিন্তু উপলব্ধি তো করতে পারেন। সেই উপলব্ধি থেকে মন থেকে আমরা যখন জানি যে গানটা শুধু গলা দিয়ে না, ভেতর থেকে মন থেকে গাইতে হয়, সেই শরীরে অঙ্গ প্রত্যঙ্গে ওনাদের গান আছে। ভীষণ আনন্দ অনুভব করছি আজকে বসন্ত উৎসবের একটা প্রাক্কালে ওনাদের গান শুনতে পেয়ে। অনেক সময় কি হয় আমরাই যাই বিভিন্ন স্টেজে গান শোনাই, কিন্তু আজকে ওনাদের গান শুনতে এসেছি। তো খুব ভালো লাগছে। অনেক অভিনন্দন কাকাদাকে এবং সকল শিল্পীদের যিনারা এসেছেন, এবং অবশ্যই ম্যাডাম স্যার গুণী ব্যক্তি যিনারাই আজকে উপস্থিত, সুকুমারদা কাকাদা পুরো টিমকে আমার পক্ষ থেকে অনেক অভিনন্দন। এবং চাইবো, এটা শুনছি 4 বছর চলছে, বছরের বছর হোক, এবং অনেক শিল্পী এখান থেকে কিন্তু প্রোগ্রাম পাচ্ছেন, গান করছেন, এটা শুনে আমার খুব ভালো লাগলো। এরকম চলতে থাকুক, হতে থাকুক। আজ এই অনুষ্ঠানে প্রথম নয়, এই নিয়ে আমি 4 বছর আসি, এবং আমাদের কর্ম হলো লোককে বিনোদন বা আনন্দ দেয়া, এবং যে অর্থ উপার্জন হয় সেটা দিয়ে আমরা সংসার চালাই। বাট এখানে যখনই প্রথম বলে আমাকে রবি, তখন আমি সবকিছু ভুলে গিয়ে আমার মনে হলো কতক্ষণে পৌঁছবো, সেই মানুষগুলোর পাশে দাঁড়াবো, তাদের সঙ্গে সময় কাটাবো, তাদের সঙ্গে থাকবো। সত্যি এনাদের দেখার কেউ নেই, এত মেলা খেলা উৎসব হচ্ছে, কিন্তু এনাদের মতো শিল্পীদের যদি বিভিন্ন মঞ্চে গাওয়ানোর সুযোগ করিয়ে দেওয়া হতো, তাহলে ওনাদের একটু অন্য সংস্থান হতো, ওনারাও খেয়ে পরে একটু বেঁচে থাকতেন। আমি নিজে চেষ্টা করেছি খানাকুলে একটি অনুষ্ঠানে ওনাদেরকে পাঠানোর, যথেষ্ট ভালো ওনারা অনুষ্ঠান করে এসেছেন। দৃষ্টিহীন মানুষ, কানে শুনতে পায় না ঠিক মতো, এনাদের মধ্যে এত প্রতিভা, এত ট্যালেন্ট, আর তাদের কথা ভেবে কাকা রবি পাল এবং সুকুমারদা এত সুন্দর একটা আয়োজন করেছে। সত্যি মানুষের পাশে থাকার মতো কেউ নেই। আমরা বড্ড স্বার্থ নিয়ে ভাবি, আমার কি হলো, আমার কত অর্থ এলো, আমরা সবসময় নিজেদের লাভ খুঁজি। কিন্তু এই দুটো মানুষ যেভাবে এই মানুষগুলোকে এক জায়গায় করে আজকে
এই যে বসন্ত উৎসব করছে, সত্যি আমি গর্বিত, আমি স্যালুট জানাই ওনাদের দুজনকে। অনুষ্ঠান তো অবশ্যই স্পেশাল। বৃষ্টি মানুষদের নিয়ে যে কাকা যে অনুষ্ঠানে কাকা মানে কাকা বলি আমরা চিনি, কাকা রবি এবং সুকুমারদা যে অনুষ্ঠানটা আয়োজন করেছেন এই বসন্তর দিনে বসন্ত উৎসব, সেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেটা ভেবে আমার মানে অত্যন্ত কৃতজ্ঞ আমি। এবং সবাই যাতে নিজেদের মতো করে নিজেরা ভালো থাকে, এখানে যেসব মানুষজন আছেন ব্যাস এইটুকুই চাইবো, তাদের প্রতি আমার শুভকামনা রইল। ধন্যবাদ। না, প্রথম কথা আমার ইচ্ছা যে এদেরকে নিয়ে একটা দিন অন্তত আনন্দে কাটানো। এরা তো সারা বছরই দুঃখ কষ্টের মধ্যে থাকে, এদের পেট চালানোটাই মুশকিল। ট্রেনে বাসে গান করে দু পয়সা রোজগারের চেষ্টা করে। তো মনে একটা ইচ্ছা, সামনেই বসন্ত উৎসব গেল, হোলির রং, রং বেরঙের রং, এদের জীবনে রং, হোলি কালার কিরকম সেটা তো এরা জানে না। এদেরকে একটু অনুভূতি দেওয়া যে রং খেলা কেমন হয়, রং খেলার কেমন আনন্দ। সেই জন্য মনে একটা ইচ্ছা ছিল যে এদেরকে দিয়ে যদি একটা দিন বসন্ত উৎসব পালন করতে পারি, বসন্ত উৎসব পালনের মাধ্যমে একটা দিন এদেরকে নিয়ে কিছুটা আনন্দ উপভোগ করা, এটাই আমার। সেটা ঠিক, ডিউটির ব্যস্ত খুবই থাকে, ওই ডিউটির ব্যস্ততার মধ্যেও কিছুটা সময় বার করার চেষ্টা করি। হয়তো নিজের কিছু কষ্ট হয়, তো ওগুলো যখন আনন্দ দিই তখন নিজের কষ্টটা বিলীন হয়ে যায়। না, আবার ফিরে এসে বসন্ত বলতে এদের মধ্যে এই যে আনন্দটা দিতে পারছি, এটা যেন পুনরায় আগামী বছর আবার দিতে পারি, সেই লক্ষ্য নিয়ে এইভাবে নামটা দেওয়া। এই বছর প্রথম না, এটা নিয়ে পরপর 4 বছর চলছে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে করি। এই মাঠে যেমন এই বছর করছি, গত বছর এই মাঠে নাও করতে পারি, অন্য জায়গাতেও করতে পারি। এই নিয়ে 4 বছর আমাদের চলছে। সবই ভালো। যারা চোখে দেখতে পায় তাদের সাথে রং খেলার একটা মজা আলাদা, আর এরা চোখে দেখতে পায় না, এদের সাথে রং খেলার একটা মজা আলাদা। দুটোর মধ্যে অনেকটাই তফাৎ। তো এদেরকে একটু আনন্দ দিতে পারলে এরা খুশি। আমার জেলার মধ্যেই অনেক দূর থেকেও এসছেন, কালনা, কাটোয়া, বর্ধমান, হাওড়া, মেমারি, চুচুড়া, বিভিন্ন জায়গা থেকে এসছে। আজকে প্রায় 70 জন এসছে। সুকুমার উপাধ্যায়। আমাদের বিশাল ভালো লাগছে। আমরা প্রত্যেক বছরই এখানে মিলিত হই। রবিদা আর সুকুমারদার উদ্যোগে প্রত্যেক বছর বিগত 4 বছর ধরে আমরা এইরকম বলতে এটা তো বসন্ত উৎসব আমরা করছি বিগত 4 বছর ধরে। তারপরে আমরা সুকুমারদা, রবিদা আমাদের নিজেদের উদ্যোগে আমরা রাখি পূর্ণিমা উৎসব করি, ঠিক এরকম বড় করেই করি আমরা। পুজোর সময় আমরা ঠাকুরের মানে এই ব্লাইন্ডদেরকে নিয়ে পুজোয় ঘুরতে যাই আমরা, এরকম আমাদের মোটামুটি চলে। তাও রবিদা, সুকুমারদার উদ্যোগেই আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম পারি না আমরা, কেন আমরা তো নিজেরা ভাবতে পারি না, আমাদেরকে ভাবার, হ্যাঁ সেই ভাবকর্তা হচ্ছে আমাদের সুকুমারদা, রবিদা। ভালো লাগছে, শুধু আমার নয়, আমার সঙ্গে যে দিদিরা দাদারা এসেছেন সবার ভালো লাগছে। প্লাস আমরা অন্যান্য মানে বাইরের প্রচুর শিল্পী পেয়েছি, আরো ভালো লাগছে। আমার নাম শিবানী দাস। আজ থেকে প্রায় 2002 বছর আগে কোনো এক দোল পূর্ণিমায় স্বপ্নাদেশে মা অন্নপূর্ণার পুজো শুরু হয় চুচুড়োর চকবাজারে। চকবাজার ব্যবসায়ী সমিতির বর্তমান প্রজন্ম আজও সেই ঐতিহ্যকে বহন করে চলেছে। দিনে দিনে বাজার দর বাড়ার ফলে 4 দিনের পুজো এখন 2 দিনে সমাপ্ত হচ্ছে। নেই আগের মতো সেই জৌলুস বা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান। তবুও এই পুজোকে কেন্দ্র করে তৈরি হয় এক সম্প্রীতির বাতাবরণ। এই পুজো কমিটি তথা ব্যবসায়ী কমিটির সম্পাদক মির্জা সানোয়ার আলী সারাদিন রমজানের উপবাসে থেকেও মায়ের পুজোর সমস্ত আয়োজনে ব্যস্ত রাখেন নিজেকে। আবার এই পুজো মণ্ডপের অদূরেই রয়েছে মসজিদ। পাশাপাশি 2 সম্প্রদায়ের সহাবস্থান বাংলার ঐতিহ্যকে মনে করিয়ে দেয়। আবার মসজিদে যখন কোনো অনুষ্ঠান হয় তখন এই ব্যবসায়িক কমিটির সদস্যরাই ছুটে যান সেখানে কাঁধে কাঁধ মিলিয়ে পুজো সামলাতে। এ বিষয়ে সমিতিরই এক সদস্য সুরজিৎ সি বলেন, আমরা আমাদের বাংলার ঐতিহ্যকে ধরে রেখেছি। সানোয়ার ভাই আমাদের সম্পাদক, তিনি যেমন এই পুজো নিয়ে ব্যস্ত থাকেন, ঠিক তেমনি আমরাও মসজিদের যে কোনো অনুষ্ঠানে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়েই কাজ করে থাকি। চকবাজার ব্যবসায়ী সমিতির এবছর 202তম বর্ষ। আমাদের এই দোলযাত্রার দিন মা অন্নপূর্ণার পুজো হয় এবং সারা দিনই সকাল থেকে পুজো পাঠ হয়। সন্ধ্যেবেলায় আরতির পর এখানে বহু ভক্তবৃন্দরা এসে ভোগ নিবেদন করেন, ভোগ খান। আমাদের এখানে মোটামুটি 9 করে 800 থেকে 1000 লোক খেয়েছেন। এবং আমাদের এখানে এই সামনে মসজিদ আছে, দাদাজি পীর আস্তানা,
আমাদের প্রতিটা মানুষই এখানে সম্প্রীতির বন্ধনের মাধ্যমে আমাদের কোনো হিন্দু মুসলমান সকলে মিলে এসেই ভোগ গ্রহণ করেন এবং একটা সুন্দর পরিবেশের সৃষ্টি হয়। তা আমরা চকবাজার ব্যবসায়ী সমিতি আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই যে এখানেও আমাদের যে সদস্য আছে মির্জা সানোয়ার আলী, তিনিও একদিকে তিনি রোজা রেখেও সেই জায়গায় রোজা ভেঙেও তিনি ব্যবসায়ী সমিতির সদস্য এবং তিনিও নানা রকম কাজ করছেন এবং আবার রাত্রির বেলায় তার করার পর আবার সকালেও তার উপোস এবং কাজের মাধ্যমে ইফতার ঘটনা করছে, ইফতারের জায়গায়। এইটাই আমরা বলতে চাই সারা পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষের প্রতিটা মানুষের কাছে জানাতে চাই যে একটা আমাদের একদিকে দোলযাত্রার দিন অন্নপূর্ণা পুজো, এদিকে আমাদের ইসলাম ধর্মের ক্ষেত্রে তাদের রোজা চলছে, একটা সম্প্রীতির বন্ধন। আমরা প্রতিটা মানুষের কাছে ভ্রাতৃত্বের বন্ধনের মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই, শান্তি সকলের কাছে এসে যাবে। সৌমিত্র সিংহের রিপোর্ট, সংবাদ 24। হিন্দু হিন্দু ভাই ভাই, 26-এ এবার বিজেপি চাই। 26-এর নির্বাচনে হিন্দুত্বকেই হাতিয়ার করে লড়তে চাইছে বিজেপি। গতকাল বাঁকুড়ার পর এদিন চুঁচুড়ার ঘড়ির মোড়েও পড়ল বিজেপির সেই ফ্লেক্স, হিন্দু হিন্দু ভাই ভাই, 26-এ এবার বিজেপিকে চাই। এ বিষয়ে হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাহের দাবি, বিজেপি একমাত্র দল যারা হিন্দুদের নিয়ে ভাবে। বাংলার বর্তমান যা পরিস্থিতি, তাতে আগামী দিনে এ রাজ্যের হিন্দুদের অন্য রাজ্যে গিয়ে থাকতে হবে। অন্যদিকে পাল্টা চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের দাবি, এরা ধর্মের সুরসুরি দিয়ে দেশকে ভাগ করতে চাইছে। যেখানে ভারতের সংবিধান বলছে সর্বধর্ম সমন্বয়ের সংবিধান, সেখানে এরা সংবিধানের মানে বদলে দিতে চাইছে। পশ্চিমবাংলায় জেহাদিদের উৎপাত যে হারে মাথাচাড়া দিয়েছে, দিকে দিকে হিন্দুদের দেবদেবীর মূর্তি ভাঙচুর করা হচ্ছে। একের পর এক দেখছি আমরা রোহিঙ্গারা এখানে এসে বসতি স্থাপন করে ফেলছে, আর সেগুলো সম্পূর্ণ হচ্ছে এই তৃণমূল দ্বারা। সুতরাং আগামী দিন এই পশ্চিমবাংলা যেন ওই বাংলাদেশে পরিণত না হয়, বাংলাদেশের হিন্দুদের মতন অবস্থা পশ্চিমবাংলার হিন্দুদের যেন না হয়, সেই জায়গায় দাঁড়িয়ে সকল হিন্দুকে এক হওয়ার প্রয়োজন আছে। কারণ বিজেপি একমাত্র দল যারা হিন্দুদের নিয়ে ভাবে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে সকল হিন্দুকে এক হয়ে বিজেপিকে 26-এ এই পশ্চিমবাংলায় ক্ষমতায় আনতে হবে, নচেত এই পশ্চিমবাংলা ছেড়ে পশ্চিমবাংলার হিন্দুদের অন্য রাজ্যে পাড়ি দিতে হবে। দেশটাকে ভাগ করার চক্রান্ত, ধর্মের সুশ্রুতি দিয়ে দেশ ভাগের ষড়যন্ত্র, আমরা এটাকে ধিক্কার জানাই। কারণ ভারতবর্ষের সংবিধান সর্বধর্ম সমন্বয়ের সংবিধান। কেন্দ্রে বিজেপি গভর্নমেন্ট আছে, তা ভারতবর্ষে তো 30% মুসলিম রয়েছে, কোথায় অসুবিধা আছে? ইউপিতে এই মুসলিমরা যদি বিজেপিকে ভোট না দেয়, তাহলে কি ইউপিতে বিজেপির গভর্নমেন্ট হয়? দিল্লিতে যদি মুসলিমরা বিজেপিকে ভোট না দেয়, তাহলে কি দিল্লিতে বিজেপির গভর্নমেন্ট হয়? ভোটার লিস্টে যতই কারচুপি করুক। আর হিন্দুর কেউ ঠিকা নেয়নি। বাংলা এ জিনিস বরদাস্ত করে না কোনোদিনও। মহাত্মা গান্ধী করেননি, স্বামী বিবেকানন্দ করেননি, রামকৃষ্ণদেব করেননি, নজরুল ইসলাম করেননি, রবীন্দ্রনাথ করেননি। বাংলায় মানুষ আগে মানুষত্ব বোধকে বোঝে। রক্তের কোনো বিভাজন হয় না, রক্ত রক্তই। হিন্দুর রক্ত রক্ত, মুসলমানের রক্ত রক্ত। কোথাও রক্ত বেরোলে মুসলিম লেখা পাবেন না, কোথাও রক্ত বেরোলে হিন্দু লেখা পাবেন না। অতএব যারা হিন্দু হিন্দু করছে তারা প্রকৃত হিন্দু নয়, তারাই
হিন্দু ধর্মের লজ্জা, হিন্দু ধর্মের কলঙ্ক। হিন্দু ধর্ম সনাতন ধর্ম, হিন্দু ধর্ম সব ধর্মকে সম্মান জানায়। আমি বলিনি, রামকৃষ্ণদেব বলেছেন যত মত তত পথ। অতএব যারা কিছুই বোঝে না, ছাগলের 3টে ছানা, তারা লাফায়, দুধ পায় 2টো আর একটা লাফিয়ে বেড়ায়। ওই যেটা লাফায় তারা হচ্ছে এই ধর্ম নিয়ে চিৎকার করে। আমিও হিন্দু, আমার বাড়িতে মা কালী আছে। মমতা ব্যানার্জি নির্জলা উপোস করে কালী পুজো করে, তা আমরা কি হিন্দু নই? হিন্দু ধর্মের ঠিকা কোনো দলকে কেউ দেয়নি। আর বাংলার মাটিতে সর্বধর্ম সমন্বয়ের মাটি, আগামী দিন দেখতে পাবেন। এদিন শ্রীরামপুরে এক বসন্ত উৎসবে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দুর চ্যাংদোলা মন্তব্য নিয়ে কল্যাণবাবুর কটাক্ষ, শুভেন্দুর বিধায়ক হিসেবে মেয়াদ আর 1 বছর, আগামী বিধানসভায় নন্দীগ্রামে ওকে হারাবো, হাইকোর্টের আশীর্বাদ আছে বলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং বড় বড় কথা বলছে, নাহলে ওর থাকার কথা জেলে। এদিন শ্রীরামপুরে কল্যাণবাবু আবার বলেন যে নন্দীগ্রামে শুভেন্দুকে হারাবই এবং তার আরও দাবি কেন্দ্রের বিজেপির নেতারা অনেকেই শুভেন্দুকে পছন্দ করে না। কি বলছেন কল্যাণবাবু, শুনে নেব। শুভেন্দু অধিকারী হাইকোর্টের আশীর্বাদ আছে বলে ঘুরে বেড়াচ্ছে আর বড় বড় কথাবার্তা বলছে, নাহলে ওর এতদিন জেলখানাতেই থাকার দরকার ছিল, জেলখানাতেই থাকে। ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষের ওইভাবে বলে কখনো নেতা হওয়া যায় না, লিডার হওয়া যায় না। যে মানুষ প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান করতে পারে, প্রত্যেক জাতির মানুষকে সম্মান করতে পারে, সেই নেতা হতে পারে। রাজনীতিতে এসে যারা ভেদাভেদ করে তারা রাজনীতিতে থাকার যোগ্য না। ভারতবর্ষের সংবিধানকে জানতে হবে, সংবিধান পুরোটা না জানলেও তার স্পিরিটটাকে জানতে হবে। যে জানে না, দেশটাকে অবজ্ঞা করে, সে আবার রাজনৈতিক নেতা কি? তবে একটু আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, নন্দীগ্রামে এবার ওকে হারিয়ে ছাড়ব। আর ওর এমএলএ হিসেবে ডিউরেশন মাত্র 1 বছর, তারপরে রাস্তায় ঘুরে বেড়াবে। আগেও যেমন বলেছিলাম, আজও আবার বলে যাচ্ছি, 1 বছর পর রাস্তায় ঘুরে বেড়াবে। প্রচারের আলো ফালো কিন্তু জানি না, ও সবসময় নেগেটিভ পলিটিক্স ভালোবাসে। একটা মানুষ ধর্মের মানুষকে অন্য ধর্মের মানুষকে খেপিয়ে দেয়। বিজেপির মধ্যে অনেক রকম লড়াই আছে, কে বিজেপির প্রেসিডেন্ট হবে সেই জায়গায় আছে। ও একটু আরএসএস এর কাছে বড় নেতা হতে চাইছে। আবার বিজেপি, আমি তো বলছি দিল্লিতে বিজেপির অনেক বড় বড় নেতা শুভেন্দুকে পছন্দ করছে না। যেটা আলুর গাড়ি পাস দেওয়াকে কেন্দ্র করে বচসার জেরে এক 62 বছরের বৃদ্ধকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল এবং সেই ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্থানীয় পুলিশ সূত্রে ঘটনা প্রসঙ্গে জানা গেছে, তারকেশ্বরের পাঁচগাছিয়া এলাকায় আলু বোঝাই ইঞ্জিন ভ্যান নিয়ে যাচ্ছিলেন বছর 62 রাখালচন্দ্র ঘোষ ও তার ছেলে। সেই সময় রাস্তার পাস দেওয়া নিয়ে কয়েকজনের সাথে তাদের বচসা হলে তারা রাখালবাবু এবং তার ছেলেকে বেধড়ক মারধর করেন। সেই সময় রাখালবাবু রাস্তায় লুটিয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা তাকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে রাখালবাবুকে মৃত বলে ঘোষণা করা হয়। পরে মৃতদেহ নিয়ে গ্রামবাসীরা এলাকায় বিক্ষোভ দেখালে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দেয়। পরে হুগলি জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় জানান, এই ঘটনায় 5 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে এবং খুনের মামলা রুজু করা হয়েছে। একজনকে আপাতত জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসীরা কি বলছেন আমরা শুনে নেব। ঘুরে গিয়ে আরো হ্যারাসমেন্ট করেছে। কারণ হচ্ছে দুটো এখন ইঞ্জিন ভ্যানে আলু লোড হয়, আপনারা রাস্তায় জানেন, সেই রাস্তায় গাড়ি সাইড করার কথা বলার জন্য এরা গাল পারে। এবার আমার দাদারা হচ্ছে একদম নিরীহ লোক, আপনি গোটা পিয়াসারা মার্কেটটা খুঁজে নেবেন, এই অঞ্চলটা খুঁজে নেবেন। কি নাম আপনার দাদা? আমার দাদার নাম হচ্ছে রাখালচন্দ্র ঘোষ। উনি হচ্ছে স্টোরে আলু বাছে, আর বর্তমানে উনি এই সময়টা তো স্টোর বন্ধ থাকে, আলু বাছার কাজ হয় না। এই সময়টা হচ্ছে ছোট আলু, যেটাকে আপনারা কাঁটালু বলেন, ওই কাঁটালু কেনা বেচা করে। এরা মদ ফদ খেয়ে থাকে, সেই কারণে দাদার ছেলের নাম সাহেব ঘোষ।
তাদের ঘরে এরা, আর ভালো নাম হচ্ছে তন্ময় ঘোষ, ডাক নামটা সাহেব ঘোষ। মানে তাকে এরা মারধর করে মানে মেরে দেয়। লোকটার মাথায় হচ্ছে হ্যান্ডেল দিয়ে মারে এবং আমার ভাইপো পড়ে যাওয়ার পরে তাকে লাথি মেরেছে। হ্যান্ডেল বলতে ওই ভুটভুটি ভুটভুটি ব্যান্ডের হ্যান্ডেল দিয়ে ভাইপোকে এরা মারধর করেছে। আমরা কিন্তু প্রকৃত শাস্তি চাই, নাহলে পুলিশ প্রশাসন থেকে শুরু করে এই বাড়িতে আমরা আগুন জ্বালাবো এবং এখান থেকে লাশ তুলে নিয়ে গেছে। আমরা লাশ এখানেই আমরা লাশ এখানে ফেলে দেবো। লাশ এখন হচ্ছে পুলিশ থানায় নিয়ে যেতে বলেছে, থানায় গেছে। যারা মারধর করেছে তারা কি পলাতক নাকি? হ্যাঁ, তারা পলাতক। আপনারা কি চাইছেন পুলিশ খুঁজে বের করুক? পুলিশ খুঁজে বার করুক এবং তাদের ঘরে যদি পুলিশ না শাস্তি দিতে পারে আমাদের হাতে তুলে দিক, আমরা শাস্তি দেবো। পুলিশ যদি না পারে আমরা শাস্তি দেবো। মানে তুলে তাদের ঘরে আমরা পারলে আমরাও যেমন আমাদের মেরে দিয়েছে আমরাও তাদের ঘরে মেরে দেবো। তাতে মানে তাতে হয়তো খুনের বদলে খুন চাই, যদি পুলিশ যদি না ব্যবস্থা না করে। পুলিশ যদি ব্যবস্থা না করে আমরা খুনের বদলে খুন করবো। পরিস্থিতি এরকম জায়গায় পুলিশ বলেছে আমরা দায়িত্ব নিয়ে 3 দিনের মধ্যে সমস্যার সমাধান করব। যদি সমস্যার সমাধান না করে আমরা কিন্তু নিজেদের হাতে আইন তুলে নিতে বাধ্য হব। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে যে সামান্য বচসাজেরও পিটিয়ে, হ্যাঁ, সামান্য বচসার জন্য পিটিয়ে মেরেছে। আর যে ছেলেগুলো মেরেছে তারা হচ্ছে জঘন্যতম ছেলে, মানে গাঁজাখোর মাতাল। মানে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়টুকু দেয়নি। মানে সময়ের গাড়ি ব্যবস্থা করে পাঠানো হয়েছিল উদয়নারায়ণপুর হসপিটালে, সঙ্গে সঙ্গে মানে ওখানে ডেট পড়েছে। মানে আমাদের এখানে একজন কুয়াক ডাক্তারই নাকি দেখি বলে দিয়েছিল ডেট হয়ে গেছে, তা সত্ত্বেও মন তো মানে না, সেই কারণে নিয়ে যাওয়া হয়েছে। বিক্রি করে ওই যে কটা আছে দলে সব কটাই নেশাগ্রস্ত। আপনার নাম কি? আপনি আমার নাম বাবুল। আমি ওনার মামাতো ভাই। আচ্ছা, আর কেউ আছে? তারকেশ্বর থেকে প্রবীর বসুর রিপোর্ট, সংবাদ 24। চন্দননগর সুর ও ছন্দ এদিন নিবেদন করল রবীন্দ্র নাটকে বসন্ত। এদিন বিকেল হতেই চন্দননগর নন্দদুলাল মন্দির হয়ে উঠেছিল সাংস্কৃতিক দল সমন্বিত এক মিলনস্থল। বিকেল থেকেই সুর ও ছন্দের শিল্পীদের পাশাপাশি প্রায় 13টি সাংস্কৃতিক সংস্থার শতাধিক নৃত্য ও বাচিক শিল্পীরা মিলে এদিন এই মিলনস্থল গড়ে তোলে। সেখানে উপস্থিত হয়ে চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, মেয়র ইন কাউন্সিল শুভেন্দু মুখার্জি এদিনের শিল্পীদের যথেষ্ট উৎসাহ প্রদান করেন। নন্দদুলাল মন্দির প্রাঙ্গণে এ ধরনের আকর্ষণীয় অনুষ্ঠান দেখতে সাংস্কৃতিক দলগুলির পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরে এ বিষয়ে সুর ও ছন্দের কর্ণধার ছন্দা দত্ত কি বললেন আমরা শুনে নেব। এটাই হচ্ছে আমরা বলি খুব গর্ব করে চন্দননগর সংস্কৃতি শহর, সেই আজকে এটা নতুন করে প্রমাণিত হচ্ছে। আর যে জন্যে এখানে আমাদের আছে, এখানে রাধাকৃষ্ণের আমাদের মন্দির, এখানে আমরা জানি যে নন্দদুলাল জিউর মন্দির, আমরা এখানে আছি। বসন্তের জন্যেই বসন্ত উৎসব। কিছুদিন আগে, 2 দিন আগে দোল গেছে, তো আমরা দোলের দিন নানা রকম সমস্যার প্রোগ্রাম করতে পারি না, মিউজিশিয়ানস পাই না, সাউন্ড পাই না, অনেক ঝামেলা হয়। সেই জন্য আমরা রোববারটাকে, দোলের ঠিক পরের যে রবিবার, সেই রোববারটাকেই আমরা বেছে নিই, যাতে আমরা সকলকে একত্রিত করতে পারি। এখানে আমাদের মঞ্চে আছেন বিশিষ্ট বাচিক শিল্পী 15 জন এবং নৃত্যশিল্পী শতাধিক, এবং আমার ছাত্রছাত্রী যারা রয়েছে। এত সুন্দর একটা অনুষ্ঠান কিভাবে সম্ভব করে? দেখুন, আমার মনে হয় ইচ্ছে থাকলে কিন্তু সব পারা যায়, কারণ আমি মানুষজন ভালোবাসি এবং সকলকে নিয়ে একসঙ্গে ভালোবাসি। আমি সব মানুষকে ভালোবাসি এবং চাই সুস্থ সংস্কৃতি সম্পন্ন মানুষ যেন এক হয়ে থাকে, এক মন, এক প্রাণ। আপনাদের সংস্থার নাম? আমাদের সংস্থার নাম সুরছন্দ চন্দন। আপনার নাম? আমার নাম ছন্দা দত্ত। শ্যামল সিনহার রিপোর্ট, সংবাদ 24।